আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন ভাত তাদের লাগবেই। আর সেই ভাত আসে বিভিন্ন প্রকার ধান থেকে, কোনোটা চিকন কোনোটা মোটা। আজ আমরা এই প্রতিবেদনে জানব ধান চাষের বৃত্তান্ত। ধান বীজ বা চাল সুপ্রাচীনকাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। জানা যায় চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রায় 10,000 বছর আগে ধান চাষ শুরু হয়েছিল। ধান চাষ করতে হলে প্রথমে বীজতলা তৈরি করতে হয়, সেখানে বীজ ছিটিয়ে রেখে কয়েকদিন সেচ দিতে হয়। তারপর ছোট চারা তৈরি হলে সেগুলোকে তুলে প্রধান জমিতে রোপণ করা হয়। চারা রোপণ করার পর সম্পূর্ণ মাঠ জুড়ে চোখে পড়ে শুধু সবুজের সমারোহ, যেন সবুজ মখমল চাদর। ধান চাষে প্রচুর পানির দরকার হয়, তাই নল তৈরি করে আইল বানিয়ে পানি ধরে রাখা হয়। ধানের বীজ লাগানোর প্রায় 4 মাসের মধ্যে ধান পাকতে শুরু করে। ধান পেকে হলুদ বর্ণে পরিণত হলে বুঝতে হবে ধান কাটার সময় হয়েছে। ধান কাটার সময় ঘনিয়ে এলে গ্রামাঞ্চলে পড়ে যায় ধান কাটার ধুম। চারিদিকে বিরাজ করে উৎসব মুখর এক পরিবেশ। ধান কেটে আটি বেঁধে কৃষানেরা ধান বাড়িতে নিয়ে যায় মাড়াইয়ের জন্য। কেউ কেউ আবার মাড়াইয়ের কাজটা মাঠেই সেরে ফেলেন। এ সময় তাদের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে গলা ছেড়ে গান ধরেন অনেকেই। ধান কাটার পর সাধারণত ধানগুলো রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে এর বীজের আর্দ্রতা কমিয়ে আনা হয়, যেন গোলাজাতকরণ বা বাজারজাতকরণের পর ছত্রাক জাতীয় রোগ আক্রমণ করতে না পারে কিংবা পচে না যায়। এরপর একে ঢেকির সাহায্যে কিংবা মাড়াইকরণ যন্ত্রের সাহায্যে খোসা ছাড়ানো হয়। এ পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় হাস্কিং। এরপর একে কুলোর সাহায্যে ঝেড়ে বাছাই করে পাওয়া যায় চাল। ধান বা চালের পাইকারগণ কৃষানীদের থেকে ধান কিনে বিভিন্ন জায়গা থেকে এনে গুদামজাত করেন, পরে ট্রাকে করে নিয়ে যান বাজারজাতকরণের উদ্দেশ্যে। ধান থেকে সাধারণত ভাত, মুড়ি, খই, চালের গুঁড়ো এবং চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। চালের ভাঙা টুকরোকে খুদ বলা হয়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। ধান থেকে উৎপন্ন হয় চাল, চাল থেকে হয় ভাত, যা বাঙালির প্রধান খাদ্য। মজার ব্যাপার হলো আজকাল ধান থেকে উন্নত মানের তেল তৈরি করা হয়। 100 গ্রাম ধানে রয়েছে পানি প্রায় 12 গ্রাম, কার্বোহাইড্রেট 80 গ্রাম, আমিষ, স্নেহ, আঁশ, চিনি সহ প্রচুর পরিমাণে এনার্জি। যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি কিংবা নিচু জমি, সেসব অঞ্চলে ধান ভালো হয়। পাহাড় কিংবা পাহাড়ের ঢালেও ধান চাষ হয়ে থাকে। ধান চাষ অত্যন্ত শ্রম নির্ভর। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং বিনা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে ধানের জাতগুলো বের হয় বিভিন্ন মৌসুমে, সে জাতগুলো মাঠে ব্যবহার করে থাকে। তো এবছর এখন আমন মৌসুম, এই মৌসুমের ক্ষেত্রে আমি যদি বলি, কৃষকদের মাঠে যথেষ্ট পরিমাণ উপসির বিভিন্ন জাতগুলো আছে। তার মধ্যে 71, 75, 87, 90 এই জাতগুলো আছে। এছাড়াও বিনার যে জাত বিনা 17, এই জাতটা কৃষকদের মধ্যে অনেক জনপ্রিয়। প্রত্যেকটা জাতেরই ফলন অনেক ভালো এবং স্বল্প সময়ে
যদি আমি কৃষকদের জনপ্রিয় যে জাতটা বৃধান 49-এর সাথে তুলনা করি, তার থেকে মোটামুটি 15 থেকে 20 দিন আগে কিন্তু কৃষক ফসলটা ঘরে তুলে আনতে পারে। এই জন্য এই মৌসুমে এই জাতগুলো কৃষকদের মধ্যে জনপ্রিয়। এরপরে যদি আমি বলি যে বড় মৌসুমে যে আমাদের উফশী যে জাতগুলো আছে, সে জাতগুলোর মধ্যে জনপ্রিয় জাত হচ্ছে বৃধান 88, বৃধান 89, বৃধান 92, বৃধান 96, বঙ্গবন্ধু ধান 100 এবং বিনা কর্তৃক আবিষ্কৃত যে জাতগুলো আছে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে বিনা ধান 24 এবং বিনা ধান 25। তো কৃষক প্রত্যেকটা জাতি অনেক ভালোভাবে গ্রহণ করছে এবং এদের মাঠের পারফরমেন্সগুলো ভালো, উৎপাদনটা যথেষ্ট ভালো। বৃধান 89 দেখা যায় যে বিঘা প্রতি প্রায় 30-32 মণ ইজিলি কৃষক পেয়ে যাচ্ছে এবং বিনা ধান 25 যে জাতটা বলে, এটা একেবারেই নতুন, গত বছর কিছু কিছু মাঠে আমাদের ছিল, কেন্দ্র উপজেলায় এখনও বাস্তবায়ন হয়নি। তবে আমরা আশাবাদী যে এবছর কৃষকরা বিভিন্ন প্রশিক্ষণে যেহেতু এই জাতটা সম্পর্কে জেনেছে, তারা বীজ সংগ্রহ করে তারা এটা মাঠে বাস্তবায়ন করবে এবং ভালো ফলন পাবে। এর পরবর্তীতে বড়োর পরে ধানের যে মৌসুমটা সেটা হচ্ছে আউশ যে ফসলটা হয়। আউশ ধানের ক্ষেত্রে উফশী যে জাতগুলো আছে তার মধ্যে কৃষকদের কাছে এখনও জনপ্রিয় হচ্ছে বৃধান 48। কিন্তু আমরা কৃষকদেরকে যেহেতু বলি যে আপনারা আধুনিক জাতগুলো করবেন, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে সাজেস্ট করব যে বৃধান 85 এবং বৃধান 98 এই দুটো জাত আপনারা উফশীর ক্ষেত্রে করতে পারেন। এবং বিনার যদি জাত বলি, আমি গত আউশ মৌসুমে দেখেছি যে বিনা 19 এবং 21 দুইটার পারফরমেন্স কিন্তু মাঠে অনেক ভালো ছিল। তো এই যে আধুনিক যে জাতগুলো বললাম, বিনা কর্তৃক আবিষ্কৃত এবং ব্রি কর্তৃক আবিষ্কৃত যে জাতগুলো, প্রত্যেকটা জাতেরই এক কথায় যদি বলি যে পারফরমেন্স বা ফলনটা অনেক ভালো এবং রোগ পোকামাকড়ের আক্রমণটা কম থাকে। তো যদি এই জাতগুলো কৃষক করে থাকে তাহলে তুলনামূলকভাবে সে 1 বিঘা জমিতে বা তার যে জমিটুকু আছে এখান থেকে অন্যান্য জাতের তুলনায় ফলনগুলো বেশি পাবে এবং এভাবেই আমাদের দেশের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে আউশ, আমন এবং বোরো এই 3 মৌসুমে ধান চাষ করা হয়। ধানের পাশাপাশি ধান গাছও কিন্তু কম কাজের নয়। ধান গাছ শুকানোর পর হয় খড় বা পোয়াল। এই খড় গবাদি পশুর খাবার ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সারা বছর ধরে এই খড় সংরক্ষণ করে রাখার জন্য উঁচু ঢিপি করে রাখা হয়। গ্রামাঞ্চলে এই দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। 2021-22 অর্থবছরে মোট 49.99 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের অবস্থান তৃতীয় হলেও প্রতি বছর খাদ্যের চাহিদা মেটাতে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করতে হয়। চাল আমদানিতে আমাদের যেমন নির্ভরতা কমানোর দরকার, ঠিক তেমনি উচ্চ ফলনশীল ধানের মাধ্যমে কৃষকরা যেন লাভবান হতে পারেন, কৃষক ভাইয়েরা যেন এই চাষ থেকে আগ্রহ হারিয়ে না ফেলেন, সেই বিষয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা দরকার।